ব্যাপারে আমাদের একটি বক্তব্য রয়েছে। সেটি হচ্ছে যে এই 10 সদস্য বিশিষ্ট এই কমিটিটি আসলে ইনক্লুসিভ কোনো কমিটি হয়নি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, 95 বা 90% মুসলিমের এই দেশে একজনও মুসলিম স্কলার এই কমিটির ভিতরে অন্তর্ভুক্ত করা হয়নি। এবং আমরা খুব দুঃখজনকভাবে লক্ষ্য করলাম যিনি কমিটি প্রধান শিরিন পারভিন হক, উনি একটি টিভি টক শোতে বললেন যে এই মুসলিম কোনো স্কলারকে অন্তর্ভুক্ত করার উনি কোনো প্রয়োজনও বোধ করেননি। এটি অত্যন্ত আপত্তিকর একটি কথা। এবং আমরা মনে করি যে এই কমিশন কাদের জন্য আসলে সুপারিশ তৈরি করেছে। যদি নারীদের জন্যই হয়ে থাকে এই সুপারিশ, তাহলে এই সুপারিশে এই দেশের জনগোষ্ঠী 90% মুসলিম দেশের জনগোষ্ঠীর জন্য যদি এই কমিশনের সুপারিশ তৈরি হয়ে থাকে, তাহলে তাদের কোনো স্কলারকে কেন এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়নি বা কেন প্রয়োজন মনে করেনি। তারা বলেছে যারা ধর্ম মানে না তাদের জন্য এরকম একটি সেকুলার আইন তারা তৈরি করতে চায়। অথচ আমরা এখানে উল্লেখ করতে চাই যে রক্তক্ষয়ী 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং যাদেরকে উসিলা করে এই নারী কমিশন তৈরি হয়েছে, সেই জুলাই অভ্যুত্থানে হিজাবধারী, পর্দাধারী, নেকাবধারী অসংখ্য মুসলিম নারী অংশগ্রহণ করেছিল। সুতরাং তাদেরকে বাদ দিয়ে অথবা তাদের কথা আমলে না নিয়ে তারা কিভাবে বলতে পারে যে এটার প্রয়োজন তারা মনে করেন, এটি অত্যন্ত আপত্তিকর। আমি মনে করি যে এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। দ্বিতীয় যে কথাটি বলেছে যে 24শে জুলাই অভ্যুত্থানকে উপেক্ষা করে সারা নারী কমিশনের এই সুপারিশের মধ্যে কোথাও তারা এই কথাটি উল্লেখ করেনি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের কথা কোথাও এখানে উল্লেখ করা হয়নি। এটিও একটি আপত্তিকর বিষয় যেটা আমরা আসলে গ্রহণ করতে পারিনি। এবং নারী বীরাঙ্গনাদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে পাঠ্যপুস্তকের ভিতরে। আমরা মনে করি যে সেটি করা হোক, কিন্তু তার পাশাপাশি অবশ্যই 24শের এই গণ অভ্যুত্থানে এই রক্ত পিচ্ছিল পথে যারা জীবন দিয়েছে, যে সমস্ত নারীরা আহত হয়েছে, তাদেরকে অবশ্যই এই পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে। সম্মানিত সুধীজন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে আমরা দেখেছি প্রায় প্রত্যেক অধ্যায়ের আগেই একটি স্লোগান রয়েছে। 4র্থ অধ্যায়ে এরা লিখেছে, এখানে একটি স্লোগান রয়েছে, পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। সম্মানিত সুধীজন, ক্ষমতা কি শুধু পুরুষের? ক্ষমতা উভয়ের একটি বিষয় এবং একটি নৈবেত্তিক বিষয়। এবং এখানে আমরা উল্লেখ করতে চাই একটি পরিবারে, একটি সমাজে, একটি রাষ্ট্রে নারী পুরুষের উভয়ের অধিকার, উভয়ের মর্যাদা নিয়েই একটি সমাজ সংসার তৈরি হয়ে থাকে। অথচ তারা পুরুষকে প্রতিপক্ষ বানিয়েছে, যেন পুরুষের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। কোনো কিছু যখন কেউ ভাঙতে যায় বা কোনো কিছু কেউ প্রতিরোধ করতে চায়, অবশ্যই সেখানে আমি যদি পুরুষকে ভাঙতে যাই সেখান থেকে তো একটা প্রতিরোধ আসবে। তাহলে এই ধরনের স্লোগান একটি সুস্থ সমাজকে অস্থিতিশীল করার উদ্যোগ এবং এই ধরনের একটি নীতিমালা আমরা মনে করি যে নারী পুরুষকে একটা সহিংস অবস্থায় নিয়ে যাবে এবং অসহনশীল অবস্থায় নিয়ে যাবে। সুতরাং আমরা বলতে চাই এই স্লোগানের বিপক্ষে যে আমরা নারীর ন্যায্যতা চাই, আমরা নারীর প্রাপ্য অধিকার চাই। আমরা কখনোই পুরুষকে ভেঙে অধিকার নিতে চাই না, বরং আমরা মনে করি একজন আরেকজনের পরিপূরক এবং একজন আরেকজনকে পাশাপাশি রেখে সমান তালে আমরা এই অধিকার ও ন্যায্যতা পেতে পারি। এই একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ার জন্য একটি শান্তিপূর্ণ সহ অবস্থান খুবই জরুরি এবং এই ধরনের স্লোগান আসলে নারীদেরকে অসহনীয় করে তুলতে উস্কানিমূলক একটি বক্তব্য বলে আমরা মনে করি। এরকম অনেকগুলি অধ্যায়ই তারা এই ধরনের স্লোগান উল্লেখ করেছে। যেমন এরপরে বলেছে, নারী নির্যাতন রুখব সবে, হাত আছে হাতিয়ার কেন? হাতিয়ার হবে সেই প্রচলিত কথার বলতে হাত থাকতে মুখে কেন, এরকম একটি কথা। আমরা হাতকে হাতিয়ার বানাবো কেন? আমরা জানি যে এই নারী নির্যাতন রুখবার জন্য অবশ্যই শক্তিশালী আইন দরকার এবং আইনের প্রয়োগ দরকার। যদি শক্তিশালী আইন হয় এবং আইনের প্রয়োগ হয়, তার মাধ্যমে নারী নির্যাতন রোখা সম্ভব। আপনি যদি হাত দিয়েই হাতিয়ার বানিয়ে রুখতে চান, তাহলে নীতিমালার তো দরকার নাই, আইনের দরকার নাই, আইনের প্রয়োগেরও দরকার নেই।